রথিজিতের অনেক কেসের মধ্যেই একটা কেস ছিল যেটা যেরকম অত্যাশ্চর্য ছিল তেমনই রহস্যময় ছিল এই কেসটা। আর এই কেসটা সামলাতে সামলাতে রথিজিৎ রীতিমতো হিমশিম খাচ্ছিল। আসলে এই কেসটা ছিল কলকাতার একটি সম্ভ্রান্ত পরিবারের। এই কেসের দরুন সরকারি দপ্তর থেকে পুলিশ প্রশাসনের উপর রীতিমতো চাপ পড়ছিল। এই চাপের কারণে প্রত্যেকবারের ন্যায় এবারেও নিধুবাবু রথিজিতের শরণাপন্ন হন। কিন্তু ব্যাপার এখানে খুবই গুরুতর হয়ে পড়েছে। সারা রাত না ঘুমিয়ে ঘুমিয়ে চোখের তলায় কালো একটা আবরণ যেন কাজলের প্রতিবিম্বের ন্যায় ফুটে উঠেছে রথিজিতের চোখের তলায়। এর আগেও আমি রথিজিৎকে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে দেখেছি, কিন্তু এবারে এসে যেন দিশেহারা হয়ে পড়েছে। এমনকি সে সকালে সেই বাড়ি থেকে বেরোচ্ছে ব্রেকফাস্ট করে আর ঢুকছে সেই রাত্রে খাওয়ার সময়। ইদানিং সে বৌঠানের কথা শুনছে না, যদিও কিছু ক্ষেত্রে সে বৌঠানকে মান্যগণ্য করে চলে না বটে, কিন্তু এই সব ব্যাপারে বা এই সব সময়ে বৌঠান তাকে তেমন কিছু একটা বলে না। যাই হোক, গ্রীষ্মকালের সকাল, জ্যৈষ্ঠ মাসের দাবদাহে সকাল থেকে রাত্রি পর্যন্তই শরীরের প্রত্যেকটা অঙ্গ এমনই উত্তপ্ত হয়ে রয়েছে যেন মনে হচ্ছে আর কিছুক্ষণ পরেই বোধহয় লোহার মতো মাংসপেশিগুলোও গলে যাবে। যাই হোক, সকাল 10টা বাজে। দেখলাম রথিজিৎ আজ ব্রেকফাস্টের টেবিলে বসে রয়েছে। অনেক দিন পরে আমরা একসঙ্গে ব্রেকফাস্ট করছি। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হে, তোমার কেস কতদূর? রথিজিৎ বসে বসে খবরের কাগজ পড়ছিল। চায়ের কাপটা রেখে একটা ডিম টোস্ট তুলে নিতে নিতে বলল, ভালোই চলছে, দেখতেই তো পাচ্ছ। এইসব সময় রথিজিৎ বেশি কিছু বলে না। সে কাজের মধ্যেই ঢুকে থাকে এবং তাকে কোনো প্রশ্ন করলে এমন এমন উত্তর দেয় যে মনে হয় তার কাছে এই প্রশ্নটা জিজ্ঞাসা করে জীবনের সব থেকে বড় ভুলটা হয়তো আমিই করেছি। যাই হোক, এইসব শোনার পরেও যে স্বভাবসিদ্ধ পথে আমি তাকে ছেড়ে দেব সেটা তো আর হবে না। আমি আবার জিজ্ঞাসা করলাম, মানে বলতে চাইছি যে কেসটা কতদূর গড়ালো, মানে কেসটা সম্বন্ধে কিছু বলো। রথিজিৎ যেন একটু অভিমানের সুরে বলল, গত 1 সপ্তাহ ধরে তো এই চলছে, তা তুমি তো এখন খুবই ব্যস্ত। তা কখনো আমাকে জিজ্ঞাসা করেছো যে আমি কেমন আছি বা কি করছি? আমি বললাম, আরে রাগ করছো কেন? তুমি তো জানোই যে এই সময় আমার দোকানটা একটু বেশি আর কি, মানে আচ্ছা, এখন ঠিক আছে, তুমি বলো। এইবারে একটু অন্য ব্যাপার ঘটল। স্বভাবত রথিজিৎ এই সব ব্যাপারে কিছুই বলতে চায় না, কিন্তু আজ যেন সে অপ্রতিভ হয়ে বলল, দেখো, আজ পর্যন্ত তুমিও আমার সাথে অনেক কিছু একসঙ্গে গেছো, কিন্তু এই ব্যাপারটা শুধু যে আলাদা তা নয়, তার সঙ্গে কতটা রহস্যময়ও বটে। তবে শোনো, প্রথম থেকেই বলছি। রথিজিৎ বলতে যাবে এমন সময় বৌঠান পাশ থেকে বলে উঠল, আমিও শুনব। প্রথমটা রথিজিৎ একটু হক চুকিয়ে গেল, কারণ গত 1 সপ্তাহ ধরে যা চলছে এর পরেও যে বৌঠান তার কেস শুনবার জন্য উৎসুক হয়ে থাকবে সেটা সে ভাবতে পারেনি। রথিজিৎ মুখ থেকে একটা হুম করেই বলতে শুরু করলো, ধরো ওই যে 1 সপ্তাহ আগে আমি ওই ঠিক বিকাল 5টা বাজে বসে আছি, এমন সময় দেখি নিধুবাবু এসে হাজির। প্রথমে ঠিক বুঝতে পারিনি যে হঠাৎ উনি কেন এলেন, কিন্তু মাঝে মাঝে উনি তো ওই রঙ্গ তামাশা করতে আসেন। ভাবলাম ওই আর কি, কোথাও কোনো চুরি হয়েছে সেই সব জিনিস নিয়ে কথোপকথন করতে এসেছেন। এইসব আমার কাছে নিতান্ত ওই রঙ্গ তামাশা বলেই মনে হয়। যাই হোক, ওনাকে দেখলাম খুব গম্ভীর হয়ে রয়েছেন তিনি। বুঝতেই আমি বেচারামকে বললাম মিষ্টি এবং ডিম টোস্ট দিতে। খেয়ে দিয়ে উনি আমাকে বললেন যে বৈদ্যনাথ বাবুর কেসটা শুনেছি কিনা। অন্য সময় তবু আমি জিজ্ঞাসা করি যে উনি কেমন আছেন বা কেন এসেছেন, কিন্তু আজকে আর জিজ্ঞাসা করার কোনো সুযোগই পেলাম না। তারপর আমি বললাম,
বৈদ্যনাথ বাবু? তিনি আবার কে? নিধুবাবু বললেন, আরে বৈদ্যনাথ বাবুকে চেনেন না? সেই যে যার পূর্বপুরুষের আমল থেকে সোনার দোকান, আর যার বাবা আদিত্যনাথ ওই কমিউনিস্ট পার্টি থেকে দাঁড়িয়েছিল। সেই জন্যই তো জিজ্ঞাসা করছি, চেনেন না ওনাকে? নিধুবাবু যেন আশ্চর্য হলেন, কিন্তু আমিও না জানার ভান করে তাকে বললাম, এই কই না তো, আমি তো কই মনে করতে পারছি না। এইবার নিধুবাবু নিজের বুকটা ফুলিয়ে বললেন, আরে রতিজিৎ বাবু, আপনিও তাহলে সবকিছু জানেন না দেখছি। এই কথা শোনার পর আমি একটু নাটকীয়ভাবে বললাম, আরে হ্যাঁ হ্যাঁ, আমিও তো মানুষ নাকি, আমিও কি সব জানি নাকি ছাই? বলুন বলুন, কি ব্যাপার? এই গ্রীষ্মের সান্ধ্যকালে আপনি বিশ্রাম ছেড়ে আমার কাছে এসেছেন, কিছু তো জরুরি দরকার আছেই। বলুন বলুন, কি দরকার? নিধুবাবু এবার একটু ইতস্তত করে বললেন, না আসলে বুঝলেন, একটা কেস নিয়ে খুবই মুশকিলে পড়েছি। এদিকে তীরে এসে তরি ডুবে যাওয়ার অবস্থা হয়েছে মশাই। তাই আর কি আপনার কাছে আসা একবার। ও তাই নাকি? কিন্তু আমি তো এখন অন্য একটা কেসের উপর কাজ করছি। এখন তো আমার কথা শেষ না হতেই নিধুবাবু আবার বললেন, রথিজিৎ বাবু, আপনি না করতে পারবেন না। থানার বড়বাবু আপনাকে বলেছেন একান্তভাবে ওনার সঙ্গে দেখা করতে, আর তিনি এই চিঠিটাও আপনার জন্য দিয়েছেন। এই দেন। মাননীয় রথিজিৎ বাবু, আমাদের ডিপার্টমেন্ট আজ খুবই বিপদে পড়েছে। একটা হাই প্রোফাইলের কেস আপনার জন্য অপেক্ষা করছে। হয়তো আপনি ছাড়া এই কেসটা আর কেউ সলভ করতে পারবে না। আপনি যদি এখন অন্য কোনো কেসে ব্যস্ত না থাকেন, তবে দয়া করে এই ব্যাপারটা একটু ভেবে দেখবেন। আমি জানি আপনি কোনোদিনই টাকার জন্য কাজ করেননি, আপনি বরাবর ছুটে গেছেন রহস্যের পেছনে ভাবা করে। আজ রহস্যই আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিয়েছে। হ্যাঁ জানি, হয়তো নিজের কলঙ্ক বাঁচানোর জন্যই আপনাকে এত কিছু বলার। আপনি কেসটি হাতে নিলে নিরাশ হবেন না, আর অবশ্যই আমার সঙ্গে একবার দেখা করবেন। এটি থানার বড়বাবু। চিঠিটা পড়ে নিধুবাবুকে বললাম, হ্যাঁ পড়ে তো নিয়েছি, যেহেতু আপনার বড়বাবুর আদেশ তাহলে তো মানতেই হবে। তাহলে কাল সকালে আমি থানায় গিয়ে দেখা করছি। আপনি বড়বাবুকে গিয়ে বলে দিন, তারপরে না হয় ঠিক করা যাবে কেসটা নেব কি নেব না। এরপর যথারীতি আমি থানায় যাই এবং সব কিছু দেখে শুনে নিই। আর তুমি তো জানোই বিজয়, বড়বাবু সেদিন চিঠিতে ঠিক কথাই লিখেছিলেন। রহস্য জিনিসটা আমাকে বড় টানে। যাই হোক, এরপরে আমি সমস্ত রকম তথ্য বড়বাবুর থেকে নিয়ে সেই ফাইলটা প্রায় 3 রাত না ঘুমিয়ে পড়ে শেষ করলাম 4 দিনের মাথায়। জানতে পারলাম যে বৈদ্যনাথবাবুও খুন হয়েছেন। তারপরে আজকে হলো 7ম দিন। এবার তুমি জিজ্ঞাসা করবে যে এই দুদিনে আমি ছিলাম কোথায়। বলছি শোনো, এই দুদিনে আমি ওনাদের পারিবারিক ঐতিহ্য, তাদের রাজনৈতিক ক্ষমতা কতটা, ওনারা কিভাবে সেটাকে ব্যবহার করেন এবং খুন হওয়ার কারণ কি হতে পারে, আর ওনাদের মধ্যে কেই বা করতে পারেন আর কেনই বা করতে পারেন, আর সব থেকে বড় কথা ওনাদের পরিবারে কে কে রয়েছেন। আরও অনেক প্রশ্ন ছিল, কিন্তু আমি চাইছিলাম না যে আমি এখনই ওনাদের বাড়িতে ঢুকে ওনাদের এটা বুঝিয়ে দিই যে আমি এই কেসটা হ্যান্ড ওভার করে নিয়েছি। সত্যি বলতে দেখো বিজয়, বাইরে থেকে এইসব বিষয়ে নজরদারি রাখা বা এসব কিছু জানা বা সমস্ত রকম ব্যাপারে অবগত হওয়া যতটা কঠিন, তার থেকে বড় সমস্যা প্রকৃত সত্যটাকে বাইরে বের করা। আমার মনে হয়েছিল আমি যদি আগে ওনাদের পরিবারের সমস্ত ব্যাপারটা ভালোভাবে বুঝে নিই, তাহলে আমার ভেতরে গিয়ে কেসটা সলভ করতে আরও সুবিধে হবে। তাই আমি এই 2-3 দিন আমার সমস্ত লোকজনকে কাজে লাগিয়ে আমি তাদের সদস্যের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানতে পারি। আর এই 7 দিনের পড়াশোনা এবং গবেষণা বলতে পারো আমাকে সত্যি বলতে খুবই সাহায্য করেছে এই কেসের ভেতরে ঢোকার জন্য। আজ পর্যন্ত আমি অনেককেই সামলেছি,
কিন্তু এই কেসটা তাদের মধ্যে সব থেকে অন্যতম, কারণ আমাকে কোনো কেস আজ পর্যন্ত এত ভাবায়নি, বা আগে থেকে আমি কোনো কেসের জন্য এত রকমভাবে তৈরি হইনি। যাই হোক, আর বেশি কিছু বলবো না। আজকে তাহলে চলো যাই বৈদ্যনাথবাবুর বাড়িতে। এতক্ষণ একটানা কথা বলে রথিজিৎ থামল। আমি এবং বৌঠান এতটাই হতচকিত হয়ে গিয়েছিলাম যে প্রথমে আমাদের মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছিল না। কিছুক্ষণ পরেই হতচকিত ভাবটা কাটিয়ে আমি বললাম, হ্যাঁ, এই তো বললে বৈদ্যনাথবাবু খুন হয়ে গিয়েছেন, আবার তাহলে? আরে বিজয়, তুমিও না আমার কথা এমনভাবে ধরো, ওটা তো বৈদ্যনাথবাবুরই বাড়ি, তাই আর কি বললাম যে। আর হ্যাঁ, তোমার আরও একটা জিনিস মনে হতে পারে যে বৈদ্যনাথবাবু কী করে খুন হলেন, কেন হলেন, এইসব বিষয়ে আমি কি কোনো অন্বেষণ করিনি? হ্যাঁ, করেছি বটে। এবার দেখা যাক ওনার বাড়িতে কি। এতক্ষণ পরে বৌঠান মুখ খুললেন। তিনি বললেন, তোমাদের এই রোজকার রং ঢং আর বুঝি না। আজকে এই, কালকে ওই, আজকে সেখানে, কালকে ওখানে। নিজের শরীরের কি অবস্থা হয়েছে একবার দেখেছ? কেস তো সারা জীবন থাকবে, কিন্তু শরীরটা যদি খারাপ করে তাহলে কি হবে? এই সব সময় আমার কোনো পার্ট থাকে না। যখনই রথিজিৎ আর বৌঠানের মধ্যে এইসব বিষয় আশয় নিয়ে কথা হয়, তখন আমার একটু এই স্থান থেকে প্রস্থান করাটাই যুক্তিযত হয়। কিন্তু ওই যে যা ভাবায়তি তা কখনোই ন হয়তি। জানি সংস্কৃতির এরূপ অপমান আপনারা সহ্য করবেন না, তাও একটু শুনেই নিন। যাই হোক, এরপর রথিজিৎ বলল, আরে মেঘ, তুমি এত চিন্তা করো কেন বলো তো? বৌঠান অভিমান করে বললে, না, চিন্তা করবে না। আগের বারের কথা মনে আছে কি অবস্থা? সেরকম আর হলে? বলেই ওনার চোখে জল চলে এলো। সাধারণত দাম্পত্য জীবনে এইরকম ক্ষণ এসে দাঁড়ালে যা হয়ে থাকে, এখানে কিন্তু ঠিক সেরকম হলো না। আর সেই কারণটা হচ্ছে আমি। অতঃপর রথিজিৎ বৌঠানকে সান্ত্বনা দিয়ে বেরিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে আমিও চললাম। এই কাঠফাটা রোদে রাস্তায় যেতে যেতে মাথাটা কেমন যেন বনবন করে ঘুরতে লাগলো। তাই রথিজিৎ আর আমি একটা ট্যাক্সি ধরে নিলাম। যেতে যেতে রথিজিৎকে বললাম, আচ্ছা, আমাকে তো তুমি পুরো ঘটনাটা বললে না। ওনাদের বাড়িতে আছে কজন? আচ্ছা, প্রথমে আমাকে এটা বলো যে এই কেসটা কিসের, চুরির নাকি খুন নাকি কিসের আর কি? রথিজিৎ বলল, দেখো, যখন আমাকে বড়বাবু বললেন তখন এই কেসটা ছিল শুধু চুরির, কিন্তু এখন হয়ে দাঁড়িয়েছে চুরি, তার উপরে আবার খুন। তাহলে বুঝতেই পারছো যে কি গোলমেলে ব্যাপার। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু চুরি হয়েছেটা কি? আরে বাবা, এত প্রশ্ন করো তুমি, সেখানে গিয়ে সব জানতে পারবে, চলো আগে। এরপর রথিজিৎ একটাও কথা বলল না। পথে দুবার জিজ্ঞাসা করলাম বটে, কিন্তু সে একবার না বলে দিলে তার মুখ থেকে কোনো কথা বের করানো প্রায় অসম্ভব। পার্ক স্ট্রিট নিউ কলোনি পেরিয়ে আমরা চললাম অন্য একটি রাস্তায়। এই রাস্তায় আমি আগে কোনোদিন আসিনি। স্বভাবতই আমি একটু বিস্মিত হলাম। সেইটা দেখে রথিজিতের মুখে একটু হাসি ফুটল। অনেকক্ষণ ধরে চলার পর গাড়িটা একটা বাড়ির সামনে এসে থেমে গেল। রথিজিৎ নেমে ভাড়া মিটিয়ে আমাকে নিয়ে একটা গলির মধ্যে ঢুকে গেল। কিছুক্ষণ যাওয়ার পর প্রথমে একটা মাঠ চোখে পড়ল। তারপর আরও একটু ঘুরে গিয়ে দেখলাম বাগান ঘেরা পথের মধ্যে দিয়ে একটা বড় অট্টালিকা দেখা যাচ্ছে। প্রথমে মনে হলো রথিজিৎ আমায় বোধহয় ঘুরতে এনেছে, কিন্তু তারপরেই দেখলাম রথিজিৎ এবার যেন একটু গম্ভীর হয়ে গেল এবং আমাকেও একটা চোখের ইশারা করলো। আর তারপর আমরা বাগানের সেই পথ ধরে ঢুকলাম সেই অট্টালিকার গেটের ভেতর। সেখানে প্রথমেই আমাদের সম্মুখীন হতে হলো একটা দারোয়ানের সঙ্গে, কিন্তু সেই যেন রথিজিৎকে দেখে কিছু বলল না, অনায়াসই তাকে যেতে দিল। আমি ভেবেছিলাম রথিজিৎ কিছু বলবে, কিন্তু দেখলাম রথিজিৎও রীতিমতো অবাক হয়েছে। সে আর আমি একবার চোখাচোখি করলাম, তারপর ভেতরের উদ্দেশ্যে পা বাড়ালাম।
মাঝ দুপুর, সূর্য মাথার ওপরে গিয়ে ঠেকেছে। রথিজিৎ যে এখানে আসার জন্য এই সময়টিকেই কেন বেছে নিল তা আমি ঠিক বুঝতে পারলাম না, কিন্তু এই গরমে অবস্থা আমাদের নিতান্তই নাজেহাল। নুড়ি বেছানো পাথরের রাস্তা দিয়ে যেতে যেতে মনে হলো যেন উত্তপ্ত লাভার মধ্যে দিয়ে প্রসারিত হচ্ছি আগ্নেয়গিরির পথে। কিছু দূর যাওয়ার পর একজন 28 বছরের যুবক আমাদের ডেকে ভিতরে আসার জন্য বললেন। বাড়িটার কাছাকাছি যাওয়ার পর দেখলাম যে দূর থেকে যতটা বড় মনে হয়েছিল তার থেকেও বেশ বড়। চারিদিকে নানান সজ্জায় সজ্জিত রয়েছে। বিভিন্ন জায়গায় অয়েল পেন্টিংয়ের নানান ধরনের প্রতিচ্ছবি লাগানো রয়েছে, এবং সব থেকে আশ্চর্যের বিষয় সেখানে যেটা লক্ষণীয় সেটা হলো যে তাদের ঘরের ভিতরটা পুরনো আমলের জমিদার বাড়ির মতো গোল, এবং সেখানে একটা চওড়া উঠানও রয়েছে। সেই উঠানের চারিপাশে নানান ধরনের নাম না জানা ফুলের সুন্দর সুন্দর গাছ, আর সেগুলো দেখলে যেন এই উত্তপ্ত গরমের মধ্যেও মনটা কেমন যেন ভারাক্রান্ত হয়ে ওঠে। এইসব দেখছি আর ভাবছি, এমন সময় সেই যুবকটি আমাদের একটি বসার ঘরে বসতে বলল। এইসব যখন চলছে তখন আমি রথিজিতের দিকে দেখতেই ভুলে গিয়েছি। সেও দেখি আশ্চর্য হয়েছে। আমার যতটা মনে হয় রথিজিৎ এতটা অনুমান করেনি যে আমরা এলেই আমাদের এইভাবে সাদরভাবে অভ্যর্থনা করা হবে। এরপর সেই যুবকটি আমাদের বসবার ঘরে নিয়ে এসে বসালো। এমন রাজকীয় সাজসজ্জা আমি খুবই কম দেখেছি। ধনী তো আছে, কিন্তু এমন ধনী সত্যি খুবই কম, হাতে গোনা রয়েছে কয়েকটা। যেই যুবকটি আমাদের বসতে বলে গেল সেই যুবকটিও বাড়িতে এমন পোশাক পরে রয়েছে যেন মনে হচ্ছে এক্ষুনি সে কোনো বিদেশে পাড়ি দেবে। যাই হোক, কিছুক্ষণ পরে সেই যুবকটির সাথে একজন মধ্যবয়স্ক লোক এলেন। সেই মধ্যবয়স্ক লোকটি বসতে বসতে বললেন, নমস্কার রথিজিৎ বাবু, আর নমস্কার বিজয় বাবু। রথিজিতের চমক এখনো ভাঙেনি। সে যেন নিজেকে একটু নাড়িয়ে দিয়ে তারপর প্রত্যুত্তরে বলল, নমস্কার, কিন্তু আপনার নামটা? আমার নাম শ্যামাপ্রসাদ দস্তিদার। আমি বৈদ্যনাথ বাবুর ছোট ছেলে। আর এই যে দেখছেন এই যুবকটি, এটি হচ্ছে আমার ছেলে অমিত দস্তিদার। অমিত, এদেরকে নমস্কার জানিয়েছো? না বাবা, মানে আমি তো ওনাদের নাম পর্যন্ত জানতাম না। আপনি বললেন যে ওনাদের এখানে বসাতে হবে, তাই বসালাম। ভদ্রলোক যেন একটু বিরক্ত স্বরে বললেন, এ কি অমিত, এ তোমার কি ভদ্রতা? যাই হোক, এনাদের জন্য এখন ঠান্ডা পানীয়ের ব্যবস্থা করো, আর খাবার দাবার একটু পরে দিও। কিছু জরুরি কথা রয়েছে আমাদের। মধ্যবয়স্ক ভদ্রলোকটি এই উক্তি করার পর অমিত বলে ছেলেটি চলে গেল। তারপর সেই ভদ্রলোকটি আমাদের সামনে একটা বসার কুশানে এসে বসলেন। তারপর বললেন, আপনি যে আজ আসবেন সেটা আমরা আগে থেকেই জানতাম, আর আপনি যে বাবার কেসটা নিয়েছেন সেটাও আমরা জানি। আপনি তো দেখছি খুব অবাক হয়ে গিয়েছেন। এইবার রথিজিৎ একটু স্বাভাবিক হয়ে বলল, হ্যাঁ, সে অসম্ভব নয়। আপনাদের প্রতিপত্তি ও শহরে আপনাদের ভাবাদর্শ ভালো হোক বা খারাপ হোক, চেনা জানা লোক তো আর কম নয়, আর তা নতুন করে বলার কোনো দরকার নেই। তাই আপনি যে এটা জেনে গিয়েছেন তাতে আমি অতটা আশ্চর্য হইনি, কিন্তু আমি যে আজ এখানে আসব সেটা আপনি জানলেন কি করে? মানে এটাই একটু জানার ইচ্ছা হচ্ছে আর কি। বুঝলাম রথিজিৎ তালে তাল দিতে চাইছে, কারণ সে কিছুতেই বুঝতে দিতে চাইছে না যে সেও খানিকটা অবাক হয়েছে বইকে। শ্যামাপ্রসাদ বাবু এবার খানিকটা হেসে বললেন, দেখুন রথিজিৎ বাবু, ব্যবসার খাতিরে বলুন আর যাই খাতিরে বলুন না কেন, সব দিকে সব জায়গায় আমাদের কান এবং চোখ সব সময় খোলা রাখতে হয়। আর আপনি যে প্রথম দিন থেকেই আমাদের এই কেসটা নিয়ে নাড়াচাড়া করছেন সেটা আমার গুপ্তচরেরা আগেই জানিয়েছিল। তারপর আপনাদের থানার ওই যে বড়বাবু,
ওনাকে ফোন করে আমি ব্যাপারটা সম্বন্ধে নিশ্চিন্ত হই। তবে আপনি আমাকে নিরাশ করলেন। রথিজিৎ এবার বলল, নিরাশ করলাম? কি বিষয় নিরাশ করলাম? শ্যামাপ্রসাদ বাবু একটু যেন নাটকীয়তার সুরে বললেন, দেখো না, আমি ভেবেছিলাম আপনি গোয়েন্দা মানুষ, নিশ্চয়ই বাবা মারা যাওয়ার পরে একবার না একবার ঠিক দেখা দেবেন। ওই যেমন টিকটিকিরা উঁকি মারে, ওই আর কি। আপনাদের তো ডিটেকটিভ মানে টিকটিকিই বলে। হায় রে হায়, এই যে দেখি কাটা গায়ে নুনের ছিটে। রথিজিৎকে গোয়েন্দা বলা তো দূরে থাক, ডিটেকটিভ এবং টিকটিকে বলার সাহস যে কারো আছে সেটাই প্রথমবার আমি দেখছি। যাই হোক, এইসব শোনার পর রথিজিৎ রীতিমতো চটে গেল। তারপর সে বলল, দেখুন শ্যামাপ্রসাদ বাবু, আমি কোনো টিকটিকি ডিটেকটিভ বা গোয়েন্দা নই। আমি হলাম সত্যানুসন্ধানী, আমি সত্যের অনুসন্ধান করি। তাই আমাকে এই সব নাম ধরে ডেকে বা এসব নাম আমার উপর উপস্থাপন করে দয়া করে আমার পেশার অবমাননা করবেন না। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি আপনার বাবার কেসটা হাতে নিয়েছি এবং সত্যি বলতে চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আমি আসামিকে খুঁজে বার করব। এইবার শ্যামাপ্রসাদ বাবু হাততালি দিয়ে বলে উঠলেন, আরে সাবাস সাবাস, এটাই তো চাই। অপরাধী ধরা পড়ুক এবং বাড়িতে শান্তি ফিরে আসুক, এটাই তো চাই। এত সুন্দর বাড়িতে, এত সুন্দর পরিবেশে কে অশান্তি চায় বলুন তো মশাই? যাই হোক, তো এবার বলুন, আপনি কি জানতে চান? কিছু জানার জন্যই তো এখানে এসেছেন নাকি? আজ পর্যন্ত আমি রথিজিৎকে এমনভাবে কথা বলতে কোনোদিন দেখিনি। সে বলল, দেখুন শ্যামাপ্রসাদ বাবু, আমি কোনো ভনিতা করতে চাই না, সোজা কথায় আসতে চাই। আমাকে সরকারি রূপে থানার বড়বাবু পাঠিয়েছেন। আপনাদের প্রথম ঘটনা মানে আপনাদের এখানে যে চুরিটি হয়েছিল সেই চুরিটির ব্যাপারে আমাকে সম্পূর্ণ খুলে বলুন। আর তারপরে আপনার বাবার হত্যা সম্পর্কে যা যা তথ্য আপনি জানেন বা যা যা ব্যাপার এখানে ঘটেছে সব আমাকে খুলে বলুন। আর যদি বলেন তবেই কিন্তু আমি সঠিকভাবে সেই চুরির তদন্তটি করতে পারবো এবং আপনার বাবার যে মৃত্যু। আরে দাঁড়ান দাঁড়ান রথিজিৎ বাবু, বাবার মৃত্যু বলতে বাবার তো সাধারণ মৃত্যু হয়েছে। ওনার মৃত্যুতে তো কোনো অস্বাভাবিকতা আমি তো দেখিনি, আর পুলিশকেও তো সেটা জানানো হয়েছে। আপনি জানেন না বুঝি? রথিজিৎ বলল, দেখুন শ্যামাপ্রসাদ বাবু, আপনি যদি কিছু লুকোনোর চেষ্টা করেন তাহলে কিন্তু। শ্যামাপ্রসাদ বাবু অট্টহাস্য করে বললেন, তাহলে রথিজিৎ বাবু? রথিজিৎ এবারে উঠে পড়ার উপক্রম করতে করতে বলল, আপনি তাহলে আমাদের কিছু বলবেন না, তাই তো? ঠিক আছে, আমি চললাম আপনার দাদার কাছে। এই কথাটা শোনার পরে শ্যামাপ্রসাদ বাবুর মুখে কালো ছায়া নেমে এলো। তিনি বললেন, না না রথিজিৎ বাবু, দাদার কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে বলছি, আসলে আপনার সঙ্গে একটু তামাশা করছিলাম আর কি। সেও কি আমার খুব বড় দোষ? শ্যামাপ্রসাদ বাবু কথাটা স্বাভাবিকভাবে বললেও রথিজিতের মুখে যেন এখনো সেই অস্বাভাবিকতার ছাপ লেগে রয়েছে। সে বলল, হ্যাঁ, তো এবারে বলুন যে আপনাদের বাড়ি থেকে কি চুরি গিয়েছে এবং কখন চুরি গিয়েছে আর ঠিক কবে চুরি গিয়েছে। শ্যামাপ্রসাদ বাবু শুরু করতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় অমিদের পেছন পেছন দুটো চাকুর ট্রে এবং তাতে একটি করে ঠান্ডা শরবতের গ্লাস নিয়ে ঘরে প্রবেশ করল। রথিজিৎ আর না করল না। আমরা ঠান্ডা শরবত খাওয়ার পর শ্যামাপ্রসাদ বাবু বললেন, রথিজিৎ বাবু, এই গরমে মনে হয় আপনার মাথাটাও একটু গরম হয়ে গিয়েছিল। তা এইবার ঠান্ডা বোধ করছেন তো? সত্যি কথা বলতে শ্যামাপ্রসাদ বাবু ঠেস মেরে বলা কথাগুলো আমার তো একদমই পছন্দ হচ্ছিল না, আর আমার মতে রথিজিতেরও এইগুলো একদমই পছন্দ হচ্ছিল না। কিন্তু এইবারে রথিজিৎ নিজেকে সঠিকভাবে সম্বোধন করে বলল,
এই গরমের জন্যই হয়তো একটু আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল, তার জন্য আমাকে ক্ষমা করবেন। বলুন আপনি কে? শ্যামাপ্রসাদ বাবু বলতে শুরু করলেন। প্রথমেই বলে রাখি রথিজিৎ বাবু, আমার পূর্বপুরুষের আমল থেকে আমাদের রাজনৈতিক দিক থেকে বা বলতে পারেন ওই একটা যোগাযোগ রয়েছে, তবে সেটাই যে আমাদের মূল প্রতিপত্ত তা নয়। আমাদের বাবা দাদার আমল থেকেই অনেক কিছুর ব্যবসা রয়েছে। যেটা সব থেকে আমাদের লাভবান ব্যবসা সেটা হচ্ছে সোনা লেনদেনের ব্যবসা। আপনি যেন ভাববেন না যে আমাদের সোনার কোনো দোকান রয়েছে। আমাদের কোনো দোকান নেই। এই সোনা আমরা বাইরে থেকে আমদানি করি এবং নানান সোনার দোকানে বা যেখানে সোনার প্রয়োজন হয় সেখানে আমরা রপ্তানি করি। আমার বাবা বৈদ্যনাথ দস্তিদার, তিনি যবে থেকে এই ব্যবসায় হাত লাগান তবে থেকে আমাদের ব্যবসা আরো ফুলে ফেপে উঠতে শুরু করে। ধীরে ধীরে কলকাতার সমস্ত মার্কেট আমাদের হাতে চলে আসে। এর আগেও আমাদের প্রতিপত্তি যে ছিল না এমনটা নয়, ছিল, কিন্তু এমন প্রতিপত্তি আমাদের পূর্বপুরুষেরা কোনোদিন করে উঠতে পারেনি। তারপর আমাদের জন্মের পরেও আমরা এই ব্যবসাতে যোগদান করি এবং ধীরে ধীরে এই ব্যবসা আরও ছড়িয়ে পড়ে। এইবার আসি আজকের কথায়। আজকে যে বাড়িটা দেখছেন এটি আমাদের জন্মের আগে থেকেই। তাহলে বুঝতেই পারছেন যে আমাদের প্রতিপত্তি তাহলে কতটা। যাই হোক, এখন আসি আজকের কথায়। এতকাল যাবৎ আমাদের ব্যবসার মধ্যে কোনোদিন কোনো আঁচও আসেনি এবং চুরি তো দূরের কথা, কেউ এদিকে চোখ তুলে তাকাবার সাহসও করেনি। এবার আপনাকে আর বলার দরকার নেই যে ব্যবসায় যেমন কিছু ভালো দিক রয়েছে তেমন কিছু খারাপ দিক রয়েছে। আর ব্যবসা চালাতে গেলে যেমন ভালো লোকের সাথেও সম্পর্ক ভালো রাখতে হয়, তেমন অন্যান্য লোকেদের সাথেও সম্পর্ক ভালোই রাখতে হয়। না হলে আবার বুঝছেন তো, বলতে পারেন সেই সব কারণেই আরও বেশি করে এই দিক দিয়ে আমাদের কোনো ভাবতে হয়নি। কিন্তু আজ থেকে ঠিক 7 দিন আগে আমাদের বাড়িতে প্রথমবারের জন্যে চোরের আগমন ঘটে। এই ঘটনাটি বলার আগে আরেকটি ঘটনা আপনাকে জানিয়ে রাখা দরকার। আমার বাবা বৈদ্যনাথ দস্তিদার 1 মাস হলো সমস্ত ব্যবসা থেকে এবং সমস্ত দেখাশোনা থেকে অবসর নিয়েছেন। তাই তিনি বাড়িতেই ছিলেন। আমার বাবার বয়স সম্বন্ধে আপনি একটু অবাক হচ্ছেন তো, কারণ আমার বয়সই 9 করে 55 ছিল। তাহলে আমার বাবার কত বয়স হতে পারে? ঠিক ধরেছেন, আমার বাবা অনেক দিন বেঁচেছেন এবং আরও হয়তো বাঁচত যদি। যাই হোক, তো আসল ঘটনায় ফিরি। সকালবেলা আমি আর দাদা স্বভাববশত যে যার নিজের কাজ নিয়ে বেরিয়ে যায়। দাদা দাদার কাজ ভাগ করে নেয়, আমার কাজ ভাগ করে নেওয়া হয়েছে। আমরা কেউ কারোর কাজে হস্তক্ষেপ করি না এবং সত্যি বলতে আপনাকে তো নতুন করে বলার কিছু নেই। ভাই ভাইয়ে মন কষাকষি তো লেগেই থাকে। আর গত 1 মাস ধরে ধরুন একটু এরকম চলছে, তাই আমরা একে অপরের সাথে সেভাবে কথা বলছি না। কিন্তু বাবার কাছে এসব করা চলে না। বাবা সব সময় চেয়েছেন আমরা একসঙ্গে থাকি, একসঙ্গে বসি, একসঙ্গে উঠি, কিন্তু সত্যি বলতে সব সময় সেটা সম্ভব হয় না। উঠতে বসতে একটু ঠোকাঠুকি তো লাগবেই। যাই হোক,
সেদিন আমি বেরিয়েছি ওই ধরুন 9টা নাগাদ, আর দাদাও বেরিয়ে গিয়েছে 10টা নাগাদ। আপনি পুলিশের জবানবন্দি তো এই কথাই দেখতে পাবেন। আচ্ছা, এসবের আগে আমার একটা উত্তর দিন তো, আপনাদের বাড়িতে মোট কতজন সদস্য রয়েছে? আমার একটি ছেলে অমিত দস্তিদার এবং তার স্ত্রী সুদেশনা দস্তিদার। আমার দাদা শ্যামসুন্দর দস্তিদারের একটি ছেলে আর এক মেয়ে। ছেলে পঙ্কজ দস্তিদার এবং মেয়ে স্নেহা দস্তিদার, আর পঙ্কজের স্ত্রী মৈত্রী ঘোষ দস্তিদার। শ্যামাপ্রসাদ বাবুর মুখে তাদের পরিবারের বর্ণনা শুনে রথিজিৎ শুধু হুম বলে একবার মাথা নাড়ালো। এরপর রথিজিৎ বলল, হ্যাঁ, তো কি বলছিলেন এবার বলুন। শ্যামাপ্রসাদ বাবু হারিয়ে যাওয়া সেই খেই ধরে হ্যাঁ তো বলছিলাম বলে শুরু করলেন। আমরা বেরিয়ে গিয়েছি, হঠাৎ করেই আমাদের কাছে ফোন আসে যে বাড়িতে নাকি চুরি হয়ে গিয়েছে। রথিজিৎ তাকে থামিয়ে দিয়ে প্রশ্ন করল, আচ্ছা ওই তো আমাদের ছেলে অমিত। আচ্ছা, তারপর বলুন। হ্যাঁ, তো আমার ছেলে ফোন করে বলল যে আমাদের বাড়িতে নাকি চুরি হয়েছে। সোনা দানা যা ছিল তারা নাকি সবই নিয়ে চলে গিয়েছে। প্রথমে আমি এতটাই ঘাবড়ে গিয়েছিলাম যে কিছু বুঝে উঠতেই পারছিলাম না, কিন্তু তখনই আমার মাথায় দাদাকে জানানোর কথা আসে। তখনই আমি দাদাকে ফোন করি এবং দাদাকে সবটা জানাই। তারপর দাদা আর আমি বাড়িতে ফিরে আসি, আর বাড়িতে ফিরে এসে যা দেখি সে আর আপনাকে কি বলবো। ছোট বৌমা মানে আমার ছেলের বউ সুদেশনা, সেই তো ভয়ে ঠকঠক করে কাঁপছিল। আর বড় বৌমা মৈত্রী, সে তো হাও করে কাঁদছে তখনও। আর বাড়িতে ছেলে বলতে কেউই ছিল না, 2 ছেলে বাইরে কাজের জন্য গিয়েছিল। আর এটা যেন ভাববেন না যে আমাদের বাড়িতে কোনো সিকিউরিটি নেই, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এটাই যে প্রত্যেকটি সিকিউরিটি গার্ডকে তারা ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে দিয়েছিল। এবং এইটা ভেবেই আমরা আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে এতগুলো গার্ডকে একসঙ্গে অজ্ঞান করার জন্যে তাদের কতজন লেগেছিল। এইবার রথিজিৎ আবার প্রশ্ন করল, তে কজন সিকিউরিটি গার্ড রয়েছে? শ্যামাপ্রসাদ বাবু উত্তর দিলেন, দেখুন, আপনারা যে গেট দিয়ে এলেন ওই গেট ছাড়াও আমাদের বাড়ি থেকে বেরোনোর জন্যে আরও 2টো গেট রয়েছে। প্রথম গেটে তো আপনি দেখলেনই 2 জন সিকিউরিটি গার্ড রয়েছে। তারপর আমাদের বাড়ির ভিতরে ঢোকার সময় রয়েছে আরও 2টো সিকিউরিটি গার্ড। এইবারে পিছন দিক দিয়েও 2টো গেট রয়েছে, যেখান দিয়ে আমাদের 4 হুইলারগুলো বার হয়, কারণ ঘরের মধ্যেও 2 জন পায়ে পাহারা দিয়ে চলেছে। তাহলে এর মধ্যেও তারা ঢুকলই বা কি করে, আর সব কিছু নিয়ে পালিয়ে গেলই বা কি করে? দেখুন রথিজিৎ বাবু, আশ্চর্যের বিষয় হচ্ছে এই আমরা আমাদের সমস্ত ক্ষমতা প্রয়োগ করার পরেও তাদের কোনো পাত্তা খুঁজে পাইনি। তারা যেমন আশ্চর্যভাবে এসেছিল তেমন আশ্চর্যভাবে উবে গিয়েছে। আমরা সমস্ত জায়গায় সন্ধান করিয়েছি, পুলিশ খুঁজছে, কিন্তু তাদের কোথাও পাওয়া যায়নি। তারপরেই আপনার নাম ওঠে, তারাই আপনাকে মোতায়েন করেছে। সত্যি বলতে আমাদের সম্পদের প্রায় 70% সেই চুরিতে খোয়া গেছে। আর রথিজিৎ বাবু, আমি আপনাকে চিনি না, কিন্তু থানার বড়বাবুর যখন আপনার ওপর ভরসা রয়েছে তখন আমারও আপনার ওপর ভরসা রয়েছে। আর আপনি যদি আমাদের সেই হারানো সম্পদ ফিরিয়ে দিতে পারেন তাহলে যা চাইবেন, যত টাকা চাইবেন তত টাকা আপনাকে দেব।
এইবার রথিজিৎ বলল, দেখুন, টাকার লোভ আমার নেই। যদি আপনার সম্পদ আপনাকে ফিরিয়ে দিতে পারি তাহলে আপনারও ভালো। আর যেই কেসে হয়তো এত বড় বড় মানুষ, বা যেটা আপনি বললেন যে আপনি অনেক লোক লাগিয়েও তার সন্ধান পাননি, সেটা আমি খুঁজে বার করতে পারলে তাহলে সেটা আমার পক্ষেও একটা বড় পাওনা হবে। তবে আমার মনে হয় যে আপনি পুরো ব্যাপারটা আমাকে বলেননি, কিছু ব্যাপার লুকিয়ে যাচ্ছেন, আর কিছু ব্যাপার হয়তো বলতেও ভুলে যাচ্ছেন। সেইগুলো যদি খুলে না বলেন তাহলে আমি এই রহস্যের সমাধান করব কি করে? শ্যামাপ্রসাদবাবু এই প্রথমবার যেন একটু অবাক হলেন। প্রথম থেকে একটু কেমন রসিয়ে রসিয়ে ঠেস মেরে কথা বলছিলেন, কিন্তু এবার বোধ হয় রথিজিতের কথা শুনে তিনি সত্যি বুঝতে পেরেছেন রথিজিৎ যা তা লোক না। তিনি এবার গম্ভীরভাবে বললেন, দেখুন রথিজিৎ বাবু, আমার তো আর কিছু বলার নেই, কিন্তু কিছু ব্যাপার রয়েছে যেটা সম্পূর্ণ গোপনীয়, আর আমার মনে হয় না সেই ব্যাপারগুলো আপনার জানা প্রয়োজন। তাই আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। বাবার বিষয়ে সমস্ত কথা তারাই বলবেন। আমি আসছি। তিনি উঠে যাওয়ার উপক্রম করতেই রথিজিৎ বলল, হ্যাঁ, সে তো বুঝলাম। আর পুলিশ তো যেটা করে গেছে, এবং আমিও একবার যেটা করব সবাইকে আশা করছি সেটা করতে দেবেন আপনারা। আরও একটা বিষয়, আপনি আপনার বাবার ব্যাপারটা তো বললেন না, ভয় পাচ্ছেন নাকি? শ্যামাপ্রসাদবাবু এইবার একটু হেসে তারপর একটু রেগে বললেন, আমি ভয়? তাও আপনাকে? আপনি কিন্তু আপনার সীমা অতিক্রম করছেন। আপনি যদি আমাদের হারানো সম্পদ খুঁজে দেন তো আমি কৃতজ্ঞ থাকব, কিন্তু এটা ভাববেন না যে আপনি যা বলবেন তাই আমি শুনে নেব। এইবার রথিজিৎ শ্যামাপ্রসাদবাবুর মতো রসকায়িত নেত্রে দেখল, তারপর বলল, আরে শ্যামাপ্রসাদ বাবু, চড়ছেন কেন? আমিও তো আপনার মতো মজাই করছিলাম। এরপর তিনি বললেন, না না, চটিনি। বুঝলাম, আপনার যদি আমাকে কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে এখন জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু বাবার বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। কারণ বাবা যেদিন মারা যান তার আগের দিন রাতে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই, এবং বেরিয়ে যাই বলতে আমি বাইরে গিয়েছিলাম ব্যবসার একটি কাজে। তারপর বাবার মৃত্যু সংবাদ শুনে আমি তারপর বাড়ি আসি। তার পরের দিন রাতে 7টা নাগাদ। তাই আপনাকে বললাম যে বাবার বিষয়ে কোনো কথাই আমি বলতে পারবো না। ঠিক আছে, এখন আর আপনার কোনো দরকার নেই। যদি কোনো দরকার হয় বা আপনাকে কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে তখন না হয় আপনি আসবেন। কাজ করুন, বাড়ির সবাইকে একবার করে ডেকে দিন, তাদের সাথে আমি কিছু কথা বলতে চাই। শ্যামাপ্রসাদ প্রস্থান করার আগে অমিত আবার 3টি চাকরের সাথে খাবার দাবার নিয়ে ঘরে প্রবেশ করল। বলে রাখি যে রথিজিৎ বা আমার কারোরই স্নান বা কিছুই হয়ে ওঠেনি এখনো। প্রায় বাজতে চলল দুপুর 2টো। রথিজিৎকে কোনোই একটা কিল মেরে বললাম, আরে কটা বাজে দেখেছো? আরে হ্যাঁ হ্যাঁ দেখেছি, কিন্তু এই ব্যাপারটা শেষ না করে বাড়িও যেতে পারবো না, বুঝলে? আজকে ব্যাপারটা একটা কিনারা করতে হবে। আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, আজকেই তুমি আসামিকে ধরে ফেলবে? আরে বিজয়, এতদিন ধরে তাহলে আমি করছিটা কি? এদের উপর নজরদারি আমার সেই প্রথম দিন থেকেই রয়েছে। শুধু এদের একটা ভুল আমাকে আমার গন্তব্যে পৌঁছতে নিরপেক্ষভাবে সাহায্য করবে। খাবার দাবার আসার পর আমি আর সত্যি বলতে লোভ সামলাতে আর পারলাম না। এত সুস্বাদু খাবার একসঙ্গে কোনোদিন দেখিনি। প্রথমে রথির দিকে তাকালাম, সে দেখলাম হ্যাঁ সূচক মাথা নাড়ছে। তারপর খাওয়া পর্ব শেষ করে প্রথমে এলেন শ্যামাপ্রসাদ বাবুর ছেলে অমিত দস্তিদার। তিনি এসে বসা মাত্রই বললেন, দেখুন রথিজিৎ বাবু, ডাকাতির সময় আমি কিন্তু বাড়িতে ছিলাম না, তাই দয়া করে আমাকে এসবের মধ্যে আপনি জড়াবেন না। আপনি যা জিজ্ঞাসা করবেন আমি সেগুলোর জবাব দিয়ে দেবো, কিন্তু আমাকে এই অযথা সন্দেহগুলো আপনি করবেন না।
রথিজিৎ তাকে শান্ত করে বলল, আরে অমিতবাবু, আপনি ভয় পাচ্ছেন কেন? আমরা তো শুধু আপনাকে কয়েকটা কথাই জিজ্ঞাসা করতে এসেছি। আপনি সেই সব কথার ঠিক ঠিক উত্তর দিয়ে তারপর চলে যান। অমিতবাবু তারপর একটু ধাতস্থ হয়ে বললেন, আরে হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করুন, নাকি জিজ্ঞাসা করবেন? রথিজিৎ বলল, আচ্ছা অমিতবাবু, প্রথম দিন মানে যেদিন চুরি হয় আজ থেকে 7 দিন আগে, সেই মুহূর্তে কোথায় ছিলেন? আপনাকে তো আমি আগেই বললাম, আমি বাড়িতে ছিলাম না, বাড়ির বাইরে ছিলাম। আচ্ছা সে তো না হয় বুঝলাম, তাহলে আপনি খবর পেলেন কি করে? মানে আপনাকে কে বলল, আর তারপর আপনি কখন বাড়ি এলেন? আরে ওই তো আমাকে আমার স্ত্রী সুদেশনা ফোন করে বললো যে আমাদের বাড়িতে নাকি চুরি হয়েছে এবং চোর নাকি অনেক ধনসম্পদ চুরি করে নিয়ে গেছে। প্রথমে তো আমি বেশ অবাক হয়ে গিয়েছিলাম, কারণ আমাদের ঘরে যেরকম সুরক্ষার ব্যবস্থা আছে তার মধ্যে থেকেও যে চুরি যেতে পারে আমি তো ওটা ভাবতেই পারিনি। এটা ছিল অসম্ভব ব্যাপার। তারপর যখন সুদেশনা আমাকে জানালো এবং আমি ওর গলাটা শুনলাম, তখন আমার বিশ্বাস হয়ে গেল, না সত্যি কিছু একটা হয়েছে বাড়িতে। তারপর বাড়ি এসে যা দেখলাম তা তো আপনি বাবার মুখে সবই শুনেছেন আগে। রথিজিৎ তার দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালো। আচ্ছা তোমার বাবা কথাটা বলেছে তুমি জানলে কি করে? তাহলে তুমি বাইরে থেকে আমাদের কথা শুনছিলে? এই কথাটি শোনার পরে অমিতের মুখ কালো ছায়ায় ঢেকে গেল। একটা ঢোক গিলে সে বলল, না তো মানে আমি তো ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম আর সেই মুহূর্তে এই কথাটা শুনতে পেলাম আর কি, এছাড়া আর কিছুই নয়। আপনি ভাবছেনটা কি আমি লুকিয়ে লুকিয়ে আপনাদের কথাবার্তা শুনছিলাম? কি উল্টোপাল্টা অ্যালিগেশন লাগাচ্ছেন আমার উপর? হোয়াট ইউ মিন বাই দ্যাট? এইবার রথিজিতের মুখে একটু হাসি খেলে গেল। সে বলল, আচ্ছা অমিত, আমাকে একটা কথা বলো তো। তুমি তো বললে তুমি এখানে ছিলে না, তোমার বাবাও ছিলেন না। আমার তো মনে হয় তোমার জেঠু মানে শ্যামসুন্দর দস্তিদার তিনিও এখানে ছিলেন না। আর সব থেকে বড় কথা, তোমার বড় দাদা পঙ্কজ দস্তিদার একই কথা বলবেন যে তিনিও ছিলেন না। তাহলে ছিলেনটাকে? এইবার অমিতবাবু রেগে মেগে বললেন, দেখুন রথিজিৎ বাবু, কে ছিল না আমি সেটা জানি না। আমি ছিলাম না সেটা স্পষ্ট, আর এটাই আপনাকে আমি জানিয়ে দিচ্ছি। আচ্ছা অমিতবাবু, একটা কথা বলুন তো, ক্লোরোফর্মটা আপনি নেননি তো? আর চোরেদের সাথে আপনার কোনো হাত নেই তো? এইবার অমিতবাবু তেলে বেগুনে জ্বলে উঠলেন। বাবু, এটা কিন্তু সত্যি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এবার আমি সত্যি আপনার উপর কেস করতে বাধ্য হব। আপনি আমাকে কি অপরাধী সাব্যস্ত করতে চাইছেন নাকি? আপনি জানেন আমি কে? আপনার এত বড় সাহস হয় কি করে? আমি হলাম দস্তিদার বাড়ির ছোট ছেলে। আপনি জানেন না আমি ঠিক কী করতে পারি। আর তাছাড়া আমি আমার বাড়িতেই চুরিটা করতে যাব কেন? আমার কি টাকার কোনো অভাব আছে নাকি? এইবার রথিজিৎ আরো একটু তাতিয়ে দেওয়ার জন্য বলল, হতেই পারে আপনি বাড়ির ছোট ছেলে, পঙ্কজবাবুই সবটা দেখেন, আর দেখেন আপনার বাবা জেঠু। এটাও হতে পারে সেই নিয়েই আপনি আপনার বাবাকে নালিশ করেছেন। আবার এটাও হতে পারে যে আপনি এবং আপনার দাদা মানে পঙ্কজবাবুর মধ্যে ব্যবসায়িক দিকটা আপনার দাদাই বেশি ভালো করে দেখতে পারে, তাই সেই বেশিরভাগটা দেখে আর তার জন্যই আপনার তার উপর এত হিংসা। আর এর জন্যই হয়তো কিছুদিন মানে কিছু সপ্তাহ আগে আপনার বাবা এবং জেঠুর মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হয়। যাই হোক, কি সত্যি বললাম তো অমিতবাবু? এতক্ষণ পরে দেখলাম অমিতবাবু পুরো চুপ করে গিয়েছে, যেন মনে হচ্ছে ওনার সমস্ত চাপা খারাপ লাগাগুলো রথিজিৎ এক ধাক্কায় বের করে দিয়েছে, এবং সেই সব অন্যের মুখে শুনে সে খানিকটা লজ্জাও পেয়েছে। কিছুক্ষণ পরে অমিতবাবু বললেন, দেখুন রথিজিৎ বাবু, আপনি যা বলছেন সব মিথ্যে কথা। আপনাকে কে বলল আমি আমার দাদাকে হিংসা করি? সে আমার থেকে সব বিষয়ে পারদর্শী, তাতে আমার তাকে হিংসা করার কি দরকার রয়েছে? দেখুন, এসব কথা বলে আমার শুধুমাত্র সময়টাই আপনি নষ্ট করছেন। আর এগুলো ছাড়া যদি আপনার অন্য কিছু জানার থাকে তাহলে আমাকে বলুন, আর না হলে আমায় যেতে দিন। মনে হলো তীর সঠিক জায়গায় গিয়ে বেঁধেছে। অমিতবাবু উঠবার উপক্রম করছেন, এমন সময় রথিজিৎ বলল, তাহলে আমার উত্তরগুলো দিয়ে গেলেন না কিন্তু? অমিতবাবু এইবারে রাগান্বিত নেত্রে রথির দিকে তাকালো, তারপর বলল, যেটা আমি করিনি সেটা আমি আপনাকে কিভাবে জবাব দেব রথিজিৎ বাবু?
আপনি এক কাজ করুন, এই গোয়েন্দাগিরি আপনি না ছেড়ে দিন। বিজনেসে একটা কারিগরের জায়গা আমাদের ফাঁকা আছে, আপনি ওখানে যোগ দিন। আপনাকে আমি নিয়ে যাচ্ছি, চলুন। আপনাকে আজকেই আমি ওখানে যোগদান করাবো। আপনার দ্বারা এসব হবে না। সে নয় আমি করতেই পারি, কিন্তু তার জন্য তো আবার আপনার দাদার কাছে যেতে হবে, আবার জিজ্ঞাসা করতে হবে, আবার পারমিশন নিতে হবে, তারপর এই কাজে ঢুকতে পারবো। এইবার অমিতবাবু আর নিজেকে সামনে রাখতে পারলেন না। তিনি বললেন, দেখুন রথিজিৎ বাবু, আমার না কাউকে জয়েন করানোর জন্য বা অন্য কিছু করার জন্য আমার দাদার কাছে যাওয়ার কোনো দরকার পড়ে না। আমি এখানে যতটুকু অধিকার রাখি, আমার দাদাও ঠিক ততটুকুই অধিকার রাখে। তাই ভাববেন না যে আমি ওর থেকে কোনো অংশে কম। আপনারা ভাবছেনটা কি আমাকে? হ্যাঁ, আমি ওর থেকে কম জানি বা কম বুঝি? হ্যাঁ, ও আমার থেকে নয় মানছি কয়েকটা বিজনেস ডিল বেশি করেছে, কিন্তু তার মানে তো এই নয় যে ও আমার থেকে বেশি অধিকার রাখে। সব সময় আমাকে ছোট করা হয়, এটা কিন্তু মনে রেখে দেবেন। আমিও একদিন এটা ঠিক জবাব দিয়েই ছাড়বো। আচ্ছা, তো এই ব্যাপার, তাহলে জবাব কিভাবে দেবেন? আরে জবাব দেওয়ার পন্থা তো অনেক আছে, সেসব আমি আপনাকে কেন বলতে যাব? কাউকে কিছু প্রমাণ করার দরকার তো আমার নেই। আরে আমি তো জানি আমি নিজে কি। আচ্ছা, তাহলে এটুকু বলে যান, আপনার পিতামহকে কে খুন করলো? যাক, এইবার আপনি অন্তত সঠিক জায়গায় এসেছেন। আমি আপনাকে আগেই বলে দিচ্ছি যে আমি জানি আমার পিতামহকে ঠিক কে খুন করেছে। আপনি পারলে ধরে দেখান। হ্যাঁ, বলেন কি? আপনার পিতামহকে কে খুন করেছে আপনি জানেন? অবশ্যই জানি আমার পিতামহকে খুনটা ঠিক কে করেছে। খুন করেছে আমার দাদা দস্তিদার। রথিজিৎ এবার চমকে উঠল। তারপর বলল, বলেন কি? আপনার কাছে কোনো প্রমাণ আছে নাকি আপনি শুধু সন্দেহ করছেন? আরে প্রমাণকে মারুন গুলি। আমি বলছি মানে সেটাই ঠিক কথা, বুঝলেন? আপনি দেখে নেবেন। ও হচ্ছে খুনি, বুঝছেন? ও হচ্ছে খুনি, সব কটা খুনি। ওই যে দাদা আছে না, দাদা আর তার বউ সারাক্ষণ দাদুর ঘরে ঘোরাঘুরি করতো। আর ওই যে বৌমণি, আরে তার কথা আর বলবো কি, এমন সব ভাব দেখাতো যেন দাদা মশাইকে আর কেউ ভালোবাসে না। আমরা সবাই যেন পর। বোধহয় দেখুন টাকা পয়সা কি দেবে কি না দেবে বলেছিল, তাই এসব করেছে। চুপ শয়তান, বোঝেন তো? চুপ শয়তান। আর আপনারা তো এত শত জানেনও না। যেই দিন চুরি হয় সেই দিন আগের দিন সিকিউরিটি গার্ডের সাথে রাত্রিবেলা ওরা কথা বলছিল। ছি, লজ্জাও করে না। বলতে বলতে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। রথিজিৎকে দেখলাম মুচকি মুচকি হাসছে। তারপর সে বলল, দেখলে বিজয়, কেমন একটু তাতিয়ে দিয়ে কথাগুলো বের করে নিলাম। আমি বললাম, কিন্তু রথিজিৎ, আমার বিশ্বাস হচ্ছে না যে অমন একটা ছেলে যে কিভাবে তার দাদা সম্পর্কে। আরে বিজয়, টাকা মানুষকে কি না করাতে পারে বলো। যাই হোক, এবার দেখা যাক ওনার স্ত্রী কি বলেন। কিছুক্ষণ পরে ঘরে এসে ঢুকলেন অমিতবাবুর স্ত্রী সুদেষ্ণা দস্তিদার। উনি ঢুকতেই রথিজিৎ ওনাকে নমস্কার করে বসতে বলল। তারপর বলল, নমস্কার, আমি রথিজিৎ সান্যাল, আর ইনি হচ্ছেন আমার বন্ধু বিজয়। আর আমরা এখানে আপনাদের চুরির রহস্য এবং আপনাদের শ্বশুরমশাইয়ের মৃত্যু রহস্য সন্ধান করতে এসেছি। যদি আপনি আমাদের একটু এই বিষয়ে সহযোগিতা করেন তাহলে এই রহস্য সমাধানে একটু সুবিধা হতো। সুদেষ্ণা দেবী কিছুক্ষণ এসব শোনার পর তারপর বললেন, করুন, আপনি কি জিজ্ঞাসা করবেন? দেখুন সুদেষ্ণা দেবী, আপনার দাদা শ্বশুর ইতিমধ্যেই গত হয়েছেন। সন্দেহ করা হচ্ছে তিনি খুন হয়েছেন। এই সম্বন্ধে আপনি কি বলতে চান? দেখুন রতিজিৎ বাবু, আমার দাদা শ্বশুরমশাই খুবই ভালো মানুষ ছিলেন। ওনার মৃত্যুতে আমরা সবাই শোকাহত, কিন্তু কে খুন করেছে আমি এ সম্বন্ধে কিছু জানি না। তাহলে আপনার স্বামী যে বললেন উনি আপনার দাদা ভাই এবং দিদি ভাই মানে পঙ্কজবাবু এবং মৈত্রী দেবীকে সন্দেহ করেন? হ্যাঁ, সে তো তিনি বলেছেন। দেখুন, সত্যি কথা বলতে ওনাদের প্রতি আমাদের কোনো রাগ বা হিংসা এসব কিছুই নেই, কিন্তু কিছু বিষয় আছে যেগুলো লক্ষ্য করার মতো। হ্যাঁ, সেটাই তো জানতে চাইছি যে আসল ব্যাপারটি কি।
মানে সেদিন রাত্রে যেদিন আপনার দাদা শ্বশুর মশাই মারা গেলেন সেদিন কি হয়েছিল? আপনার স্বামী তো আমাকে ঠিক করে বললেন না, আর আপনার শ্বশুর মশাইও কিছু লুকিয়ে গেলেন। তাহলে আপনিই বলুন। আসলে আমি তো আপনার আশাতেই রয়েছি যে আপনি আমাদের সব কিছুটা খুলে বলবেন, যাতে আমরা অপরাধীকে ধরতে সক্ষম হই। সুদেষ্ণা দেবী প্রথমে না না করে উঠলেও কিছুক্ষণ পর তিনি বললেন, দেখুন রতিজিৎবাবু, হয়তো এগুলো আমার বলা উচিত হচ্ছে না, কিন্তু সত্যিটা আপনাকে জানাতেই হবে। যেদিন আমার দাদা শ্বশুরমশাই মারা যান সেদিন তো বটেই, এবং যেদিন আমাদের বাড়িতে চুরি হয় তার আগে থেকেই দাদা ভাই এবং দিদি ভাই, মানে পঙ্কজ দস্তিদার এবং তার স্ত্রী মৈত্রী দস্তিদার, আমাদের 4 সিকিউরিটির সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলতেন। আর সত্যি বলতে যখনই আমরা তাদের সামনে পড়তাম তখনই ওনারা কেমন যেন চুপ করে যেতেন। প্রথমে ব্যাপারটা নিয়ে তেমনভাবে মাথা ঘামায়নি, কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা যে এমন রূপ নেবে তা আমি ভাবতেও পারিনি। আমার একটা সন্দেহ রয়েছে, হয়তো বাড়ির বউ হয়ে এসব কথা আপনাকে বলা উচিত হবে না, কিন্তু আমার কর্তব্য তো আমাকে করতেই হবে, তাই না? এইবার রথিজিৎ একটু সোজা হয়ে বসলো, তারপর উপরের দিকে তাকিয়ে বলল, সত্যি বলতে আমি এটার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। বলুন এবার। এইবার তিনি বলতে শুরু করলেন, দেখুন, যেদিন প্রথম চুরি হলো সেই দিন কোনো ছেলে বা কোনো পুরুষই বাড়ি ছিলেন না। এরপর যখন আমি দাদা শ্বশুরমশাইকে রাতে খাবার দিতে যাই তখন দেখি ওনার সাথে দাদা ভাইয়ের কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি হচ্ছে। প্রথমত আমি ওনাদের কথায় ঢুকবো না ভেবেই বাইরেটা দাঁড়িয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ পর যখন দাদাভাই কথা শেষ করে বাইরে বেরিয়ে যাচ্ছেন, ঠিক সেই সময় তিনি আমার দিকে তাকালে প্রথম তো আমি একটু অপ্রস্তুত হয়ে পড়েছিলাম, কারণ ওনাদের কথাটা আমার বাইরে থেকে শোনাটা মোটেও উচিত হয়নি। যাই হোক, তারপরে আমি যখন প্রবেশ করলাম তখন আমার দাদা শ্বশুরমশাই বললেন, যত সব আমি কাউকে সম্পত্তির ভাগ দেব না। এতটা দায়িত্বহীন জ্ঞানহীনের মতো কাজ করলে ব্যবসা তো লাটে উঠে যাবে। তারপর তিনি একটি দীর্ঘশ্বাস ছেড়ে ওনার এলান চেয়ারে বসে পড়লেন। ওই মুহূর্তে কোনো মন্তব্য করা ঠিক মনে হয়নি আমার, তাই আমি দাদুকে বললাম, আপনার খাবারটা টেবিলে রেখে গেলাম, খেয়ে নেবেন, দেরি করবেন না, বলে আমি বেরিয়েই আসছিলাম। নাথ বৌমা, ছোট দাদু ভাইকে বলো আমি আমার ঘরে ডাকছি। এরপর ডেকে দিচ্ছি বলে আমি চলে আসি। তারপর আমি আমার স্বামীকে জানাই দাদু তাকে ডাকছে। পরে আমি আমার কাজে ব্যস্ত হয়ে যাই, ঠিক বলতে পারবো না উনি কখন দাদুর কাছে গিয়েছিলেন। সুদেষ্ণা দেবীর কথা শেষ হওয়া মাত্র লক্ষ্য করলাম দরজার ওখানে একটা নারী ছায়ামূর্তি যেন সরে গেল। রথিজিৎ ব্যাপারটা লক্ষ্য করলো কিনা ঠিক বোধগম্য হলো না। রথিজিৎ দাঁড়িয়ে পড়ে বলল, বেশ, ধন্যবাদ সুদেষ্ণা দেবী। আজকে তাহলে আমরা আসি, আর আমাদের যাতায়াতটা এখন লেগেই থাকবে, মানে যতদিন না কেসটার আমরা কোনো কিনারা করতে পারছি। সেদিন ফিরতেও বেশ দেরি হয়ে গিয়েছিল। বৌঠানের মনে মনে রাগ হলেও আমাদের এই নাজেহাল অবস্থা দেখে বোধহয় করুণাই হয়েছিল, তাই পরিবেশ বেশ শান্তই ছিল। সেই দিন বাড়ি ফেরার পর কেস নিয়ে আর কথা হয়নি। বৈদ্যনাথবাবুর বাড়ি থেকে আসার পরের দিন ঘুম থেকে উঠে দেখি আবারও রথিজিৎ বেপাত্তা। বৌঠানকে জিজ্ঞাসা করে জানতে পারলাম রথিজিৎ বেরিয়েছে এই পর্যন্ত, কোথায় গেছে তা বৌঠানও জানে না। সারা বেলা কাটিয়ে ভর দুপুরে বাড়ি ফিরেছিল রথিজিৎ। আমিও মনে মনে ভেবেই রেখেছিলাম রথিজিৎ নিজে থেকে কিসের ব্যাপারে না বললে আমি জানতে চাইব না। আমাকে একবারও না জানিয়ে একা একাই সব জায়গায় যাবে যখন, তখন আমাকে বলে কেন কিসের ব্যাপারে? কাঠফাটা গরমে অনেকদিন পর সারাটা দিন বেশ মেঘলা ছিল। সারাদিনের অপেক্ষার পর সন্ধ্যার সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামল। আমি আর রথিজিৎ বসার ঘরেই ছিলাম। রথিজিৎ বসে ওর ডায়েরিতে কি যেন এক মনে লিখছিল। আমি সোফার উপর পা মেলে দিয়ে একটা বই পড়ছিলাম।
নাও, তোমাদের জন্য চা আর পকোড়া রেখে গেলাম। বাইরে বৃষ্টি পড়ছে, চায়ের সাথে পকোড়া খেতে বেশ ভালো লাগবে। আমি সোফা থেকে পা নামিয়ে বইটা রেখে বললাম, কি করেছো কি বৌঠান? আর যে মেঘ না চাইতেই বৃষ্টি। না বিজয়, ভুল বলে আজ মেঘ চেয়েছে বলেই আমরা না বলাতেও পকোড়া হাজির হয়েছে। সত্যি বাবা, তোমরা পারো বটে। একটা সামান্য পকোড়াকে নিয়ে কত কিছুই না বলে ফেললে। তা মেঘ, যাও তোমার চাটাও এখানেই নিয়ে চলে এসো, একসাথেই সন্ধ্যাটা উপভোগ করা যাক। তোমরা কেউ গাড়ির হর্নের আওয়াজ পেলে? হ্যাঁ ঠিকই তো, মনে তো হলো আমাদের বাড়ির নিচেই গাড়িটা থামলো, কিন্তু এই বৃষ্টির মধ্যে কেই বা আসবে। বৌঠান দরজা খোলার জন্য এগোলে রথিজি থামিয়ে বলল, মেঘ দাঁড়াও, আমি দেখছি। রথিজির দরজা খোলা মাত্র দেখলাম প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বা একটি মানুষ দরজার কাছে দাঁড়িয়ে। লোকটির মুখের বিশেষত্ব হলো জাম্বু সাইজের একটা গোঁফ ঠোঁটের দুপাশ থেকে নিচের দিকে ঝুল খেয়েছে। গায়ের রং বেশ ফর্সা। ভদ্রলোকটি রথিজিৎকে উদ্দেশ্য করে বলল, রথিজিৎ সান্যাল কি এখানেই থাকেন? নমস্কার, আমি রথিজ সান্যাল। ক্ষমা করবেন সান্যাল বাবু, আসলে আমি আপনার ব্যাপারে শুনেছি, কিন্তু এই প্রত্যক্ষ দর্শন করলাম। না, এই এমন কিছু ব্যাপার না, আপনি ভেতরে আসুন, আমরা ভেতরে এসে কথা বলি। মেঘ, তুমি একটু ওনার জন্য চায়ের ব্যবস্থা করো। বৌঠান রান্নাঘরের দিকে চলে গেল। ভদ্রলোক সোফায় এসে বসে বসার ঘরে চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল। আপনি তো আমাকে চেনেন শুনলাম, আপনার সাথে আমার বন্ধুর পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন বিজয় চ্যাটার্জি। ইনি পেশায় একজন লেখক আর আমার সহসঙ্গীও বলতে পারেন। ভদ্রলোক আমাকে উদ্দেশ্য করে নমস্কার করলেন, আমিও প্রতি নমস্কার জানালাম। দেখছেন তো, কথায় কথায় আপনার পরিচয়টাই জানা হয়নি। আপনার পরিচয়টা যদি দিতেন। আমি পঙ্কজ দস্তিদার, বৈদ্যনাথ দস্তিদারের বড় নাতি। আমি আর রথিজিৎ একে অপরের মুখের দিকে তাকালাম। আপনারা হয়তো ভাবছেন আমি কেন এই বৃষ্টির মধ্যেও এসেছি। সান্যাল বাবু, আমার আপনাকে কিছু বলার আছে। আমাদের বাড়িতে যেটা বলা সম্ভব নয় সেটাই বলতে এসেছি। এরই মধ্যে বৌঠান টেবিলে চা আর কিছু খাবার জিনিসপত্র রেখে গেছে। রথিজির পঙ্কজ বাবুর উদ্দেশ্যে চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, নিন, আগে চায়ের কাপে এক চুমুক দিন, তারপর বলুন। নাও নাও বিজয়, তুমিও নাও। আমিও চায়ের কাপ তুলে নিলাম। পঙ্কজবাবু বলতে শুরু করলেন, সান্যাল বাবু, আপনি আমার কাকা মশাইয়ের কাছে আমাদের বাড়িতে চুরির ব্যাপারটা আর দাদুর মারা যাওয়ার কথা আশা করি শুনেছেন। সত্যি বলতে সান্যাল বাবু, ইদানিং করে অত সুন্দর একটি বাড়িতে শান্তি যেন হারিয়ে গিয়েছে। বাড়িতে চুরি হওয়ার আগে থেকেই পারিবারিক ঝামেলা লেগেই ছিল। আমার বাবা ও কাকা মশাইয়ের মধ্যে টোকাটুকি লেগেই থাকে। ব্যবসার কাজ আমি একটু ভালো সামলাই, যার কারণে দাদু আর বাবা আমার উপর বেশি ভরসা করতেন, যদিও কাকা মশাই ব্যাপারটা ভালো চোখে দেখেন না। এই ব্যাপার নিয়েই বাবা আর কাকা মশাইয়ের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। আমার ছোট ভাই মানে অমিত দস্তিদার, তার মতে আমি দাদুর কাছাকাছি থাকি, যাতে দাদুর ব্যবসার সমস্ত দায়িত্ব আমার হাতে তুলে দেয়। আমার ভাইয়ের সাথে আমার তেমন বনিবনা নেই, আর ব্যবসায় হিসাব নিকাশে গোলমাল, ক্লায়েন্টের সাথে বাজে ব্যবহার, এইসব কারণেই দাদু অমিতকে কোনো দায়িত্ব দিতে চায় না। এই তো দাদু যেদিন মারা গেলেন সেদিন রাতে আমি দাদুর কাছে ব্যবসার সমস্ত ফাইলপত্র নিয়ে গিয়েছিলাম। ফাইলের হিসাব নিকাশে অনেক ভুল বেরিয়েছে। দাদু বললেনও উনি অমিতকে ডেকে বলবেন, আর ওখানে তো সুদেশ না উপস্থিত ছিল। দাদুকে ঘরে খাবার দিতে গিয়েছিল সে। দাদু সেদিন অমিতের উপর বেশ রেগে গিয়েছিলেন আর বেশ জোরে জোরেই কথা বলছিলেন, তাই হয়তো
বাইরে দরজার কাছে অপেক্ষা করছিল খাবার নিয়ে। সত্যি বলতে সান্যাল বাবু, আমরা এখনো পর্যন্ত পুলিশ বা নিজেরাও ক্ষমতা প্রয়োগ করেও জানতে পারলাম না চুরিটা আসলে কে বা কারা করেছে। আসলে সান্যাল বাবু, আমার নিজের বোন মানে পর্ণা, ওর হাব ভাব আমার স্ত্রীর বেশ কয়েকদিন ধরেই মানে ঠিক লাগেনি। আমার স্ত্রী আমাকে বলেছিল পর্ণা মনে হয় কারোর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছে, আর আমাদের বাড়িতে এই ব্যাপারটা কেউ বিশেষ পছন্দ করে না, তাই সে চাইলেও কাউকে এই ব্যাপারে বলতে পারবে না। ইদানিং সে যেন কেমন একটা ভয়ে ভয়ে গুমড়ে থাকে। আমি আর আমার স্ত্রী বাড়ির পাহারাদারদের বলেও রেখেছিলাম যাতে তারা পর্ণার উপর কড়া নজর রাখে। এতক্ষণ পর রথিজির নীরবতা ভেঙে বলল, তার মানে আপনি পাহারাদারদের সাথে কথা বলতেন যাতে তারা আপনার বোনের উপর নজর রাখে, তাই তো? তাহলে আপনার ভাই বা ভাইয়ের স্ত্রীকে দেখলে আপনারা চুপ করে কেন যেতেন? সান্যাল বাবু, আমি আর আমার স্ত্রী চাইনি ব্যাপারটা জানাজানি হোক। আপনার কাকা মশাইয়ের মতে আপনার দাদুর স্বাভাবিক মৃত্যু হয়েছে, আর পুলিশকেও সেটা বলতে বাধ্য করেছে। দেখুন পঙ্কজবাবু, আমার দৃঢ় বিশ্বাস আপনারা কিছু লুকোচ্ছেন। যদি সত্যি চান না আসল অপরাধী ধরা পড়ুক, তাহলে আমাকে আসল সত্যিটা খুলে বলুন। পঙ্কজবাবু কিছুটা কিন্তু কিন্তু করেই বললেন, আমি সত্যি চাই আসল অপরাধী ধরা পড়ুক। সান্যাল বাবু, দাদুর পোস্টমর্টম রিপোর্টে ধরা পড়েছে একসাথে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নেওয়ায় মৃত্যু ঘটেছে তার। আপনার কাছে আমি অনুরোধ করছি, আপনি কাউকে মানে বলবেন না যে এই কথাটা আমি আপনাদের বলেছি বলে। বাবার কাকামশাইয়ের মতে দাদু সাংসারিক ঝামেলা সহ্য করতে না পেরে এই সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমি তা বিশ্বাস করি না। দাদু মানসিক দিক থেকে এতটাও দুর্বল ছিলেন না, উনি কখনোই এই রকম সিদ্ধান্ত নিতে পারেন না। আর একটা কথাও আমি বলতে চাই, জানি না বলাটা আদতেও ঠিক হচ্ছে কিনা, কিন্তু সান্যাল বাবু, অমিত আমার কাকামশাইয়ের নিজের সন্তান না। দীর্ঘদিন নিঃসন্তান থাকার পর কাকামশাই অমিতকে দত্তক নিয়েছিলেন। বাবার কাছে শুনেছি দাদুর অমতে গিয়ে কাকামশাই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। অমিতবাবু ব্যাপারটা জানেন? আগে হ্যাঁ। সান্যালবাবু, আজকে তাহলে উঠি। আপনার কোনো রকম সাহায্য লাগলে আপনি জানাবেন, আর দেখবেন যেন প্রকৃত দোষী শাস্তিটা পায়। আপনি চিন্তা করবেন না, খুব শীঘ্রই দোষী ধরা পড়বে। পরের দিন রথিজিৎ ও আমি আবারও গিয়ে উপস্থিত হই বৈদ্যনাথ বাবুর বাড়িতে। সেখানে গিয়ে রথিজিৎ জানায় যে সে একবার বৈদ্যনাথ বাবুর ঘরটা সার্চ করতে চায়। অমিত দস্তিদার প্রথমে একটু গেঁয়ো গেঁয়ো করলেও শ্যামাপ্রসাদ বাবু খুব ভালো করেই বুঝে গিয়েছিলেন রথিজিৎ সহজে ছাড়ার পাত্র নয়। বৈদ্যনাথ বাবু থাকতেন নিচের তলার ঘরে। তার ঘরে যাওয়ার আগে আরও দুটি ঘর পড়ে। প্রথম ঘরটির সামনে দিয়ে যাওয়ার সময় একটি কণ্ঠস্বর শুনতে পেলাম। আবার কেন ফোন করেছো তুমি? তুমি যেটা চাও সেটা তো পেয়েই গেছো, আবার কি চাওটা কি তুমি আমার থেকে? এবার তো অন্তত আমাকে নিষ্কৃতি দাও। রথিজিৎ ও আমি দুজনেই ঘরটির সামনে থমকে দাঁড়িয়ে পড়লাম। রথিজিৎ কিছুটা পায়ের শব্দ করে ঘরটির দরজার দিকে এগিয়ে দরজার টোকা দিল। দরজার ওপাশ থেকে উত্তর এলো, কে কে? সত্যানুসন্ধানী রথিজিৎ সান্যাল। বৈদ্যনাথ বাবুর মৃত্যুর ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করার ছিল। বলুন, কি জিজ্ঞাসাবাদ করার আছে? রথিজিতের কাছে এই বাড়ির সদস্যদের যে পরিচয় পেয়েছিলাম তাতে আর বুঝতে বাকি নেই সামনের মানুষটি পঙ্কজ দস্তিদারের ছোট বোন। ভাই বোনের মুখাকৃতিতে বেশ মিল রয়েছে। ভিতরে গিয়ে কথা বলতে পারি কি? হ্যাঁ, আসুন। আমরা ভেতরে ঢোকা মাত্র তিনি দুটো চেয়ার আমাদের দিকে উদ্দেশ্য করে এগিয়ে দিলেন। আপনারা বসুন বলে সে বিছানার একপাশে গিয়ে দাঁড়ালো। আপনার নামটা? পর্ণা দস্তিদার।
পর্ণা দেবী, বৈদ্যনাথ বাবুর সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? আপনি হয়তো শুনেছেন আমার 2 দাদা আছে। আমি বাড়ির একমাত্র মেয়ে, তাই সবার যতটা আদরে ততটাই শাসনে। দাদুভাই আমাকে স্নেহ করতেন। বৈদ্যনাথ বাবুকে কে মারতে পারে বলে আপনার মনে হয়? আমি এসব ব্যাপারে কিছু জানি না। আপনাদের বাড়িতে যেদিন চুরি হয় আপনি ছিলেন কোথায়? আমি সেদিন বাড়িতে আমার ঘরেই ছিলাম। এই চুরি নিয়ে কারোর ওপর সন্দেহ হয়? না। আচ্ছা পর্ণা দেবী, আপনাকে কি কেউ কোনো ব্যাপারে বিরক্ত করেছে? না তো, কেউ কেন আমাকে বিরক্ত করবে? আপনি টেলিফোনে কারোর থেকে নিষ্কৃতি চাইছিলেন, মানে কে ছিল টেলিফোনের অপর প্রান্তে? দেখুন, এইসব আমি আপনাকে বলতে বাধ্য না। আশা করি আপনার যা কিছু জানার ছিল জানা হয়ে গেছে। না, আমার প্রশ্ন এখনো শেষ হয়নি। আপনার ঘর থেকে আপনার দাদু ভাইয়ের ঘরটা একদম স্পষ্ট দেখা যায়। আপনার দাদু ভাই যেদিন মারা গিয়েছিলেন সেদিন সবার শেষে ওনার ঘরে কে গিয়েছিল? আমি কাউকে দেখতে পাইনি। আমার শরীরটা ঠিক না থাকায় আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। পর্ণা দেবী, রথিজিৎকে কথাটা শেষ করতে না দিয়েই, আরে আচ্ছা অসভ্য লোক তো মশাই আপনি। আরে কারোর অনুমতি ছাড়া আমাদের বাড়ির মেয়ের ঘরে ঢুকে পড়েছেন। ঢুকেছেন তো ঢুকেছেন, তার উপরে আবার তাকে জিজ্ঞাসাবাদও করছেন আপনি। রথিজিৎকে দেখলাম সে নিজেকে কিছুটা সামনে নিল। না ছোটদা, উনি আমার অনুমতি নিয়ে আমার ঘরে ঢুকেছেন। অমিতবাবুর মুখটা দেখে মনে হলো পর্ণা দেবীর কাছ থেকে উনি এই উত্তরটা আশা করেননি। অমিতবাবু, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন উপর মহল থেকে এই কেসটা দায়িত্ব আমাকে হ্যান্ডওভার করা হয়েছে। যেহেতু চুরিটা এবং খুনটা আপনাদের মতে যেটা স্বাভাবিক মৃত্যু এই বাড়িতে হয়েছে আর ঘটনাচক্রে আপনারাই বাড়ির সদস্য, তাই কেসটার একটা কিনারা যতদিন না করতে পারছি ততদিন বাড়ির সকলের সঙ্গে আপনিও তার তালিকায় আছেন। এবং আমার যখন যাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে হবে তখন তাকে আমার প্রশ্নের মুখোমুখি হতে হবে। আপনি এখন আসতে পারেন। অমিত দস্তিদার ঘর থেকে রেগে বেরিয়ে গেলেন। হ্যাঁ, যেটা বলছিলাম পর্ণা দেবী, আপনি কিন্তু আমাকে পূর্ণ সহায়তা করছেন না। অদ্ভুত কাণ্ড, পর্ণা দেবী নিঃশব্দে তার টেবিলের কাছে গিয়ে একটা পেপারে কিছু লিখে পেপারটি রথিজিতের হাতে দিল। রথিজিৎ কাগজের টুকরোটা খুলে পড়ল, তারপর কাগজটি তার জামার পকেটে ঢুকিয়ে নিল। রথিজিৎ বাবু, আগামীকাল আপনি আমাদের বাড়ি আসুন। যা বলার আমি সকলের সামনে বলবো। আমি জানি দাদু ভাইয়ের খুনি কে আর আমাদের বাড়ির চুরির পিছনে কে দায়ী। বেশ বিজয়, চলো বৈদ্যনাথ বাবুর ঘরটা দেখা যায়। বৈদ্যনাথ বাবুর ঘরে ঢুকে ঘরের সমস্ত জায়গা আমি আর রথিজিৎ তন্ন তন্ন করে খুঁজতে থাকি। টেবিলের পাশে থাকা ডাস্টবিনটা খুঁজতে গিয়ে দেখি একটা অর্ধেক খাওয়া সিগারেটের টুকরো তার মধ্যে পড়ে। হঠাৎ মনে পড়ে গেল, আরে গতকাল পঙ্কজবাবু তো বাড়ি গিয়েছিলেন। তখন রথিজিৎকে সিগারেট খাওয়ার অফার করায় তিনি বলেছিলেন তাদের বাড়িতে ধূমপান এবং অন্যান্য নেশার জিনিস নিষিদ্ধ রয়েছে, তাই তাদের বাড়ির কেউ ধূমপান করে না, একমাত্র অমিত দস্তিদার ছাড়া। আমি আমার পকেট থেকে রুমাল বার করে সিগারেটের টুকরোটা রথিজিতের হাতে তুলে দিলাম। ওকে বললাম, এই রথিজিৎ, এটা দেখো। সিগারেটের টুকরো? কিছু বুঝতে পারলে? বুঝতে আর কিছুই বাকি নেই বিজয়, চলো এবার বাড়ি ফেরা যাক। এখানে আর তেমন কিছু কাজ নেই আমাদের। বাড়ি ফিরে স্নান সেরে খাওয়ার টেবিলে বসে খেতে খেতে রথিজিৎ বলল, দুপুরে একটানা ভাত ঘুম দিয়ে দাও বিজয়, আজকে সারা রাত হয়তো জেগে থাকতে হতে পারে। মানে কিছুই তো বুঝলাম না। মানে কিছুই না, রাতে একবার বৈদ্যনাথ বাবুর বাড়িতে যেতে হবে। কিসের জন্য? এই তো কিছুক্ষণ আগেই তো ফিরলাম। আহা চলোই না, পর্ণা দেবীর সাথে তোমার সম্বন্ধ করার ব্যাপারে ওনার বাবার সাথে কথা বলার আছে। এই রথিজিৎ, বাজে মজা করো না তো। আর খাও খাও বিজয়, খেয়ে নাও, খাওয়ার সময় এত কথা বলতে নেই। আমাকে একবার ওই নিধুবাবুকে আর পঙ্কজবাবুকে টেলিফোন করতে হবে। কেন, নিধুবাবু কি যাবেন নাকি আমাদের সাথে? হ্যাঁ, শুধু উনি না, পুরো পুলিশ বাহিনী যাবে। রাতে খাওয়া দাওয়া সেরে আমরা পুলিশের গাড়িতে করে বৈদ্যনাথ বাবুর বাড়ির
কিছুটা আগে একটা জায়গায় নামি। এরপর কিছুটা হেঁটে এসে বৈদ্যনাথ বাবুর বাড়ির মেন গেট দিয়ে না ঢুকে আরও যে দুটি গেট রয়েছে তার মধ্যে একটি গেট দিয়ে ভিতরে ঢুকি। পঙ্কজবাবু সিকিউরিটি গার্ডদের বলে রেখেছিলেন যাতে তারা আমাদের বাধা না দেয়। পর্ণাদেবীর ঘরটা একধারে হওয়ায় কারো দেখে ফেলার ভয় ছিল না। আমরা নিঃশব্দে পর্ণাদেবীর ঘরে ঢুকে যাই। আমাদের প্ল্যান মতো রথিজিৎ ঘরের এক কোণে এবং আমি আর এক কোণে থাকা আলমারির কাছে লুকিয়ে পড়ি। ঘরের ভেতরটা বেশ অন্ধকার। অন্ধকারের মধ্যে মশা এসে আমাদের আশেপাশে গুনগুন করে গান গাইছে। নিধুবাবু তার ফোর্স নিয়ে রেডি আছেন, শুধু আমাদের সংকেত পেলেই তিনি এসে হাজির হবেন। কেউ একজন ঘরে ঢুকলো, আলোটা জ্বলে উঠল। দেখলাম পর্ণা দেবী। তিনি একবার রথিজিতের দিকে তাকালেন আর রথিজিৎ তাকে ঘাড় নেড়ে আশ্বস্ত করল। তারপর আলোটা নিভে গেল। পর্ণা দেবী নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। সময় কেটে যেতে লাগলো। কেউই দরজা খুলে এগিয়ে এলো না। রথিজিৎ আর আমাকে যখন পুলিশ গাড়ি থেকে নামিয়ে দেয় তখনই রথিজিৎ আমাকে বলেছে, হয়তো আমাদের আজকের রাতটা মাঠে মারা যেতে পারে, তবু আসল দোষীকে ধরার এটাই আমাদের একটা সুযোগ। খুনির কাছে অস্ত্র থাকতে পারে ভেবে রথিজিৎ আমাকে একটা ছোট তবে বেশ ভারী টর্চ দিয়েছে। সে এলো। পর্ণা দেবীর ঘরের দরজাটা ফাঁক হলো আর ভেতরে ঢুকে এলো একটা ছায়া মূর্তি। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পর্ণা দেবীর দিকে এগোলো। তারপর নিচু হয়ে কি যেন করতে লাগলো। কয়েক মিনিট কেটে যাওয়ার পরও কোনো শব্দ পর্ণা দেবীর দিক থেকে আসছে না। আমার হৃদস্পন্দনের গতি বেড়েই চলেছে। কি করা উচিত এই মুহূর্তে কিছুই বুঝে উঠতে পারছিলাম না। পর্ণা দেবী কি সত্যি ঘুমিয়ে পড়লেন নাকি? এমন সময় রথিজিতের হাতের টর্চ জ্বলে উঠল। তারপর যা দেখলাম, এই যে অমিত দস্তিদার এক হাতে পর্ণা দেবীর মুখ চেপে ধরে আছে আর হাঁটুটা দিয়ে পর্ণা দেবীর বুকের কাছে চেপে গলায় তার ছুরি ধরে আছে, যাতে সে চিৎকার না করতে পারে। এতটা হিংস্র কেউ তার বোনের প্রতি কি করে যে হতে পারে? রথিজিৎ চেঁচিয়ে উঠল, বিজয়! আমি কি করব বুঝতে না পেরে হাতে টর্চটা ছুঁড়ে দিই অমিত দস্তিদারের হাত লক্ষ্য করে। টর্চের আঘাতে অমিত দস্তিদারের হাত থেকে ছুরিটা পড়ে গেল। রথিজিৎ তাড়াতাড়ি এসে বন্দুকটা তার মাথার কাছে ধরে বলল, পালিয়ে যাওয়ার চেষ্টা মোটেও করবেন না, নাহলে দেখছেন তো মাথার খুলি ওড়াতে বেশি সময় লাগবে না। রথিজিতের হাতে বন্দুকটা দেখে বুঝলাম সে নিজেদের সুরক্ষার কথা ভেবে আগে থেকেই বন্দুকটা নিয়ে রেখেছিল। নিধুবাবু এবং পঙ্কজবাবু সাথে সাথেই হাজির হলো। ওনারা পর্ণা দেবীর পাশের যে ফাঁকা ঘরটা ছিল সেখানেই লুকিয়েছিলেন। রথিজিৎ নিধুবাবুর হাতে অমিত দস্তিদারকে দিয়ে দিলেন। ছাড়ুন বলছি, ছাড়ুন, ছাড়ুন আমাকে। নিধুবাবুকে দেখলাম অমিত দস্তিদারের হাত দুটোকে এক হাতে চেপে ধরে রথিজিতের থেকে বন্দুকটা নিয়ে কপালে তাক করে ধরলেন। রথিজিতের দিকে ক্রোধ ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল অমিত দস্তিদার। পর্ণা দেবীকে এবার দেখুন পঙ্কজবাবু। পঙ্কজবাবু পর্ণা দেবীকে তুলতে দেখলাম তার বড় বড় নিঃশ্বাস পড়ছে। পর্ণা দেবী, আপনি ঠিক আছেন তো? পর্ণা দেবী মাথা নাড়ালো। এতক্ষণে তিনি উঠে বসেছেন। এমন সময় শ্যামাপ্রসাদ বাবু এলেন। তিনি এত রাতে চেঁচামেচি হওয়ার কারণ জিজ্ঞাসা করলেন, আর ওনার ছেলেকে ইন্সপেক্টর অ্যারেস্ট করেছে দেখে তিনি তাকে ধমকালেন যে ওনার ছেলেকে কেন অ্যারেস্ট করা হয়েছে। সাহস দেখানোর সুযোগ তো আপনার ছেলেই করে দিয়েছে শ্যামাপ্রসাদ বাবু। হঠাৎ করে দেখি পঙ্কজবাবু উত্তেজিত হয়ে এসে অমিত দস্তিদারের কলার ধরে বললেন, কাকা মশাই, এই কুড়াঙ্গারটা পর্ণাকে খুন করতে চেয়েছিল। কি অমিত বাবু, আপনি আসল সত্যিটা বলবেন নাকি আমি শুরু করব? হ্যাঁ হ্যাঁ, মারতে চেয়েছিলাম আমি পর্ণাকে। আমি খুন করেছি ওই বুড়োটাকে। আমি চুরি করিয়েছি লোক লাগিয়ে, আপনি জানেন কি? আর যা করেছি আমি বেশ করেছি,
সকলে মিলে না আমার জীবনটাকে পুরো দুর্বিষহ করে তুলেছিল। বাজারে আমার অনেক ধার দেনা হয়ে গিয়েছিল, আর আমিও তখন চেয়েছিলাম এই পরিবারটাকে পুরো নিঃস্ব করে দিতে, যাতে চুরির সন্দেহ আমার উপর কোনোভাবেই না এসে পড়ে। তার জন্যই তো আমি চোর ছ্যাঁচোর লোককে পর্নার পিছনে লাগিয়ে দিই। ছেলেটার নাম হলো রকি। ওদের একটা দলবল আছে পুরো। ওদের কাজ আপনি জানেন? সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে তাদের থেকে অর্থ সম্পদ আদায় করা। আমার কথা মতো রকি পর্ণাকে নিজের জালে ফাঁসায়। হঠাৎ করেই পর্ণা দেবী কথা রেশ কেটে বললেন, তারপর শুরু হয় আমাকে ব্ল্যাকমেল করা। আমাকে বলা হতে থাকে আমি যদি তাকে মোটা অঙ্কের টাকা না দিই তাহলে বাড়িতে এসে আমাদের সম্পর্কের ব্যাপারে জানিয়ে দেবে। প্রথমে ভেবেছিলাম হয়তো ভালো একটি পরিবারের শিক্ষিত ছেলে, তারপর আস্তে আস্তে যা জানতে পারলাম অমর একটা দুশ্চরিত্র ছেলেকে বাবা বা বাড়ির কেউ মেনে নেবে না। এসব কিছু যদি আগে কোনোভাবে জানতে পারতাম। যাক, সময়ের সাথে সাথে জানতে পারি রকি যে দলের সাথে যুক্ত আছে সেই দলটির নাম হান্টিং। এই নামটা আমি ছোটদার মুখে টেলিফোনে কথা বলার সময় কয়েকবার শুনেছি। তখন থেকে আমার মনে সন্দেহ তৈরি হয়। বাড়িতে চুরি হওয়ার ঘটনাটা ঘটার পর মনে হয়েছিল এটা হয়তো রকি আর তার দলবলের কাজ। পরক্ষণে এটাও মনে হয় আমাদের বাড়ির ব্যাপারে এত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে কি করে জানতে পারে রকি। আমি তো তাকে কোনোদিন বলিনি এত কিছু আমাদের বাড়ির ব্যাপারে। নিশ্চয়ই আমাদের বাড়ির কেউ যুক্ত আছে এই কাজে। আমার কাছে কোনো জোরালো প্রমাণ না থাকায় আর মনে মনে ভয় পেয়েছিলাম যদি বাড়িতে আমার ব্যাপারটা জানতে পারে তাহলে কোনো খারাপ পরিস্থিতিতে পড়তে হয়। সেই কারণে আমি কাউকে কিছু বলতে পারিনি। দাদুভাই যেদিন মারা গেলেন সেদিন রাতে আমার ঘুম না আসায় আমি ছাদের দিকে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম ছোটদা দাদুভাইয়ের ঘর থেকে বেরোচ্ছে। দেখে মনে হচ্ছিল বেশ রেগে আছে। দাদুভাইয়ের ঘরে কেউ ঢুকলে বেরোলে আমার ঘর থেকে দেখা যায়। সেদিন আমি শেষবার ছোটদাকে ঢুকতে দেখেছিলাম। পর্ণা দেবীর সন্দেহ ছিল তার ছোটদার উপর। পর্ণা দেবীকে যেদিন আমি জিজ্ঞাসাবাদ করেছিলাম সেদিন অমিতবাবু আমার কাজে বাধা দেওয়ার জন্য গিয়েছিলেন, কিন্তু সে তার কাজে বিফল হয়। তারপরও তিনি হাল ছাড়েননি। তিনি দরজার কাছে দাঁড়িয়ে আমাদের কথোপকথন শোনার চেষ্টা করেছিলেন, আর সেটা পর্ণা দেবী বুঝতেও পেরেছিলেন। উনি এখানে ওনার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে মুখে কিছু না বলে একটি পেপারে ওনার সন্দেহের ব্যাপারে এবং খুনিকে হাত নাতে ধরার ব্যাপারে জানান। তবে হ্যাঁ, সবটাই ছিল অনুমানের উপর নির্ভর করে। উনি পেপারে লিখে জানিয়েছিলেন যাতে অমিতবাবু পর্ণা দেবীর সন্দেহের ব্যাপারে অবগত হয়ে নিজেকে সাবধান না করে নেন। এরপর পর্ণা দেবী বলেন আগামীকাল সবার সামনে উনি সত্যিটা বলবেন। উনি জানেন বৈদ্যনাথ বাবুকে কে মেরেছেন এবং চুরির পিছনে যে কে দায়ী, আর ঠিক এই কথাটাই শুনে নেন অমিতবাবু। ওনার ভয় হতে থাকে ধরা পড়ার। তারপর উনি সিদ্ধান্ত নেন পর্ণা দেবীকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার। কি অমিতবাবু, আমি কি কিছু ভুল বললাম? অমিতবাবু নিরুত্তর। কেন মারলেন বৈদ্যনাথ বাবুকে? ওই লোকটা সব সময় আমার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে গেছে। আশা করি আপনিও এতদিনে জেনে গেছেন যে আমি এই বাড়ির সন্তান না। উনি কখনো আমাকে মেনে নিতে পারেননি। ছোট থেকে দেখে আসছি উনি দাদা ভাই এবং পর্ণাকে বেশি স্নেহ করে এসেছেন, আর আমার প্রতি বরাবর উদাসীন ছিলেন। সেদিন রাতে ওই বুড়োটা সবকিছু সীমা অতিক্রম করে গিয়েছিল। ব্যবসার কাজকর্মে গাফিলতির জন্য আমায় তো কথা শোনাতই, তার সাথে সাথে আমার জন্ম নিয়ে অকথ্য নোংরা নোংরা কথা শুনিয়েছিল। আমি নাকি পাপের ফসল, আমার কোনো জন্মের ঠিক ঠিকানা নেই। আর এই কথাগুলো শুনে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। আমি বুড়োর চোখ এড়িয়ে টেবিল থেকে কতগুলো ঘুমের ওষুধ ওই জলের মধ্যে মিশিয়ে দিই, আর সেটা খেয়েই আপনি বলুন না রথিজিৎ বাবু, একটা বাচ্চা ছেলেকে ছোট থেকে যদি এইসব কথাগুলো শুনে বড় হতে হয়, তার জন্ম নিয়ে সবাই প্রশ্ন তোলে, তার মানসিক অবস্থাটা কেমন হতে পারে। আর ওই যে ভদ্রলোককে দেখছেন, শ্যামাপ্রসাদ দস্তিদার, উনি কখনো ওনার বাবার মুখের উপর কিছু বলতে পারতেন না। শুধুমাত্র মায়ের জন্য আমাকে দত্তক নিয়েছিলেন। আমি আর এই জীবন রাখতে চাই না রথিজিৎ বাবু। বলেই নিধুবাবুর হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে কপালে বসিয়ে শুট করল। ভাই, এ কি করলে তুমি?
একবারের জন্য আমার কথাও ভাবলে না।